বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার শেষ টি-টোয়েন্টি মাঠে নামবে বাংলাদেশ এগেইনস্ট পাকিস্তান লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। শেষ টি-টোয়েন্টি এবং এর পরবর্তী যে দুইটা টি-টোয়েন্টি হয়েছিল এর আগে, সেই দুইটার ফলাফল আপনাদেরকে জন্য জানাই। খুব বাজেভাবে, খুব বিপর্যয়ের মুখে বাংলাদেশ পরাজয় বরণ করছে এবং এই দুইটি টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল আপনাদেরকে দেখে দিচ্ছে যে এই বাংলাদেশ ঠিক ২০ বছর আগে যে টি-টোয়েন্টি ম্যাচ খেলতো, যে ক্রিকেটটা খেলতো, সেই ক্রিকেটটাই এখন অবধি পর্যন্ত তারা ধরে রেখেছে। তাদের প্লেয়ারদের মধ্যে যে স্ট্রাইক রেট, বাড়ি খেলা, কিংবা তাদের প্লেয়ারদের মধ্যে যে একটা নান্দনিক ক্রিকেট খেলা, সেই খেলাটা কিন্তু আমরা এই ২০ বছর পর্যন্ত দেখতে পারতেছি না। আমরা ২০০৮, ১০, ১২ সালে যে খেলাটা দেখতাম, হাবিবুল বাশার, আফতাব মাহমুদ কিংবা রকিবুল ইসলামদের মতো যে খেলাগুলো তারা খেলছিল, সেই খেলাগুলোই এখনও তারা ২৪-২৫ সালেও এখন অবধি পর্যন্ত তারা সেই স্পোর্টসটাই আমাদেরকে উপহার দিয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ চলমান। এর আগে সংযুক্ত আরব আমিরাতের সাথে খুব বাজেভাবে সিরিজটা পরাজয় বরণ করছে, যেটা কোনোভাবেই প্রত্যাশাই ছিল না আমাদের যে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে তারা সিরিজটা পরাজয় করবে। এরকম কোনো ধরনের একটা এক্সপেকটেশন ছিল না এদেশের ক্রীড়া প্রেমিকদের। দেন সেখান থেকে বাংলাদেশ ব্যাক করছে পাকিস্তানের সাথে ৩টি ম্যাচ টি-টোয়েন্টি খেলার। ৫টা টি-টোয়েন্টি খেলার কথা ছিল, বাট শেষ অবধি পর্যন্ত ৩টা টি-টোয়েন্টির প্রস্তাব দেওয়া হয় এবং এই ৩টা টি-টোয়েন্টি কিন্তু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম হয় এবং ওই স্টেডিয়ামের রেকর্ড বলে, ওই পিচের রেকর্ড বলে যে সেখানে অনায়াসে ১৮০, ১৯০, ২০০, ২০০, ১০-২০ রান হয় টি-টোয়েন্টি ফরম্যাটে, শর্ট ফরম্যাটে এটা রান হয় এই গাদ্দাফি স্টেডিয়ামে। এখন সেই জায়গায় বাংলাদেশ ২টা ম্যাচ হারছে। আপনি একবার লক্ষ্য করুন যে বাংলাদেশ পাকিস্তানের সাথে ২টা ম্যাচ হারছে এবং পরে ব্যাটিং করে হারছে। অর্থাৎ আগে কিন্তু পাকিস্তান ব্যাটস করছে এবং পাকিস্তান ২টা ম্যাচেই কিন্তু তারা ২০০+ রান করছে। করার পর বাংলাদেশকে তারা চ্যালেঞ্জ দিছে। বাংলাদেশ ওই রানটা তারা করতে গিয়ে তারা মানে তাদের জামা কাপড় খুলে ফেলছে, এইরকম একটা অবস্থা। এমন এক বিপর্যয়ে পড়ছে তারা তারা চোখে দেখে না এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশের। যদি বলেন আপনাদের খুব ২ থেকে ৩টা ব্যাটিং আসবে এই 2টা ম্যাচ যারা খুব ভালো খেলছে, আপনি বা যারা চেষ্টা করছে, যাদের ডেডিকেশন ছিল, একটা কি তানজিদ হাসান তামিম ছেলেটা, লিটন কুমার দাস ফার্স্ট ইনিংসটা ভালো খেলছে এবং সেকেন্ড ইনিংসটাতে তানজিদ হাসান সাকিব ছেলেটা যে বোলিং অলরাউন্ডার কোটা খেলছে, সে কিন্তু শেষে ১৬৬ স্ট্রাইক রেটে যে ক্রিকেটটা খেলছে, দানুই ইনিংসটা খেলছে, এটা কিন্তু আমাদের যারা পারমানেন্ট ব্যাটিং, যারা ক্লাসিক্যালি ব্যাটিং, যারা ব্যাটিং সহায়ক হিসেবে মাঠে নামে, তাদের কিন্তু অবশ্যই এটা লজ্জাজনক দেখা, অর্থাৎ তাদের একটা লজ্জা দেওয়া উচিত তাদের এই ইনিংসটা দেখে, যে তানজিদ হাসান সাকিব ছেলেটা যে স্ট্রাইক রেটে 5টা ছক্কা মাসে, 1টা 4 মাসে 33 বলে 54 কি 55 রান করেছে, একটা ক্রিমিও ইনিংস খেলছে তানজিদ হাসান সাকিব ছেলেটা সেকেন্ড ইনিংসে। যদিও বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে 55 রানের এবং ওই ইনিংসে সেকেন্ড টি-টোয়েন্টিতে মাত্র 100 রান করার আগেই কিন্তু 7টা উইকেট পড়ে যায় 10 ওভারের আগে। একটা ইনিংস দেখেন যেখানে আপনি 201 রান করার একটা ক্যাপাবিলিটি তৈরি করে মাটি নামতেছেন, অর্থাৎ আপনাকে পার ওভারে 10 রান করে নিতে হবে এবং এটা অনেক বড় একটা স্ট্রাইক রেট বাড়ে খেলতে হবে, তোমাকে দেখে শুনে খেলতে হবে এবং খুব দক্ষতার সাথে কিন্তু ক্রিকেটটা খেলতে হবে। সেই জায়গায় যদি আপনাদের 100 রান করার আগে 7টা উইকেট চলে যায়, সে জায়গায় আপনি কত রান করতে পারবেন আর করতে পারবেন? আপনি যদি এই দুইটা ব্যাটিং, এই প্রথম টি-টোয়েন্টি এবং সেকেন্ড টি-টোয়েন্টি যে পর্যালোচনা করেন, দেখেন খুব বেশি ভালো ব্যাটিং নাই। ইমন যে ছেলেটি ওপেনিংয়ে নামে, সে কিন্তু 2 ম্যাচেই, অর্থাৎ ফার্স্ট টি-টোয়েন্টি সেকেন্ড টি-টোয়েন্টি 2 ম্যাচেই সম্ভবত তার 15 রানও নাই। তারপর যদি বললাম নাজমুল হাসান শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, যাই হচ্ছে বলে ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার বাংলাদেশের, রিশাদ হোসেন যারা অলরাউন্ডার কোটায় খেলতেছে, এই যে নামগুলো বললাম, এদের পারফর্মের কথা একটু চিন্তা করুন। এদের পারফর্মটা দেখুন, এই দুটো ইনিংস খুব বেশি ভালো পারফর্ম করতে পারে নাই তারা। এই শামীম হোসেন পাটোয়ারির কথা বলি, সংযুক্ত আরব আমিরাতের শেষ যে ম্যাচটা খেলছিল, বাংলাদেশ হেরে গেছিল, সে তার স্টেডিয়াম থেকে বাইর হবার সময় দর্শক তাকে দেখে একটা বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা গালিগালাজ করেছিল। সে শামীম হোসেন সে কাছে খেপে গেছে, সে বলতেছে কেন আমাকে গালি দিতেছে, নামই কথা বলো। এই যে শামীম হোসেনদের পিছনে লক্ষ লক্ষ টাকা বিসিবি
প্রতিনিয়ত ব্যয় করতেছে তাদের ইনক্রিজ করার জন্য, তাদের লিকিংসটা যাতে দূর হয়, তারা যাতে যে সবচেয়ে ভালো কমফোর্টেবল জায়গায় ক্রিকেটটা খেলতে পারে, দেশের সবচেয়ে ইমোশনাল গেম হচ্ছে ক্রিকেট, সেই গেমটাকে যাতে আরও উন্নত করবে, ডেভেলপমেন্ট করতে পারে, তারা তাদের সবচেয়ে সেরাটা দিতে পারে। এই জন্য তো কোটি কোটি টাকা প্রতি বছর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যয় করতেছে এর পেছনে। কিন্তু সেই জায়গায় যদি আপনারা আমাদেরকে হতাশার বাণী শোনান, সেই 14-15 বছর আগে যে ক্রিকেটটা খেলছিলাম আমরা, যে ক্রিকেটটা আমরা দেখছিলাম বিটিভিতে, সেই ক্রিকেটটা যদি আপনারা 14-15 বছর পরও দেন, এটা কিন্তু বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা মেনে নেবে না। বিসিবি বোর্ড পরিবর্তন হয়েছে, ফারুক আহমেদ পরিবর্তন হয়েছে, নতুন এক বোর্ড হয়েছে বুলবুল আহমেদ, তার নেতৃত্বে নতুন দরকার হলে যারা খেলতে পারতেছে না তাদেরকে ছাঁটাই করে দাও, যারা নতুন করে যাদের মধ্যে ট্যালেন্ট আছে ক্রিকেটের তারাই এসুক, নতুন করে ক্রিকেটটাকে বাঁচাও। ক্রিকেটটা এই সময় সবচেয়ে বাজে অবস্থা, ক্রিকেট থেকে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে, ক্রিকেট থেকে এদেশের মানুষের প্রত্যাশা কমে যাচ্ছে। তারা এটা বুঝতে চাচ্ছে এই ক্রিকেট এই বাংলাদেশের মাটিতে হবে না, কিংবা এই ক্রিকেট এই বাঙালিদের জন্য আর না। এই ধরনের একটা মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, আমরা দেখতেছি তাদের পারফর্ম থেকে। কিন্তু আমরা খুব প্রত্যাশা নিয়ে থাকবো এই দিনটা, এই খারাপ দিনটা দ্রুত বাংলাদেশে কেটে যাক, এবং বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ভালো ভালো যারা খেলে, যারা ট্যালেন্টেড স্পোর্টসম্যানগুলো, ক্রিকেটের স্পোর্টসম্যানগুলো, তারা অন্তর্ভুক্ত হোক। ক্রিকেটটাকে বাংলাদেশের যে গৌরবের জায়গা, যে অহংকারের জায়গা ক্রিকেট, সেই জায়গায় চলে যাক। আমরাও বিশ্বকে দেখাই যে আমরা হচ্ছে ক্রিকেটের সবচেয়ে একটা ভালো দেশ, আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। আমরা আমাদের প্লেয়াররা তারা হচ্ছে তাদের ক্যাপাবিলিটি আছে অনেক ভালো ভালো জায়গায় যাওয়ার, সেই জন্যই সেই অপেক্ষায় থাকবে ক্রিকেট এবং এদেশের ক্রীড়া প্রেমিকরাও।